দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। জোট কিংবা ফ্রন্ট নয়, এবার একলা চলো নীতিতে এগোতে চায় বিএনপি। স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সঙ্গে থাকার পক্ষে নন দলের অধিকাংশ নেতা। বিশেষ করে দলটির মুক্তিযোদ্ধাদের পরামর্শ 20 দলীয় জোট শরিক জামাতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার। জামাতের সঙ্গে এক মঞ্চে আন্দোলন কিংবা নির্বাচনে যেতেও রাজি নন বিএনপির অনেক নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও তারা দাবি জানিয়েছেন জামাত নিয়ে দলের অবস্থান পরিষ্কার করবার। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। একদিকে 20 দলীয় জোট, অন্যদিকে 2018 সালের নির্বাচনের আগে গড়ে তোলা ঐক্যফ্রন্ট। দীর্ঘদিন ধরেই কোনো সাংগঠনিক তৎপরতা নেই এই দুই জোটের। তাই নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যখন এক দফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখন আলোচনায় এসেছে এবার কি তবে একলা চলো নীতির পথে হাঁটছে দলটি। আন্দোলনের কৌশল ঠিক করতে সম্প্রতি শেষ হওয়া সিরিজ বৈঠকে হাই কমান্ডের কাছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের সঙ্গত্যাগের জোর দাবি জানিয়েছেন বিএনপির বিভিন্ন সারির নেতারা। তারা বলেছেন জামায়াত বিএনপির সহায়ক নয়, বরং বোঝা। দেশীয় বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ ওই দলটি বিএনপির এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। আন্তর্জাতিকভাবে ক্ষতি হয়েছে, দ্যাট ইজ ট্রু। কিছু আন্তর্জাতিক লেভেলে, এবং শেখ হাসিনা ভেরি স্মার্ট, এবং সে বোঝাতে সক্ষম হয়েছে যে অ্যান্টি লিবারেশন ফোর্সরা বিএনপির সাথে আছে, যদিও বিএনপির মেজরিটি আমাদের সঙ্গে থাকবে আমরা চাই না। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরেও দলটির সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলেছে বিএনপি। তবে 20 দলীয় জোটের কার্যক্রমে দিন দিন নীরব দর্শক হতে থাকা জামায়াত ইসলামের দায়ভার বহন করতে রাজি নন বিএনপির মুক্তিযোদ্ধারা। জামাতের সাথে এক মঞ্চে থেকে আন্দোলন করার ব্যাপারে আমিও কমফোর্টেবল না। সুতরাং বিশেষ করে তরুণ সমাজের কাছ থেকে একটা দাবি আসছে, এবং বিশেষ করে বিদেশি কিছু শক্তি তারাও বোঝাবার চেষ্টা করছে যে জামাতকে ছাড়াই যাতে আন্দোলনে যায়। এ ব্যাপারে শীঘ্রই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত দেবেন। দলটির নেতারা বলছেন তাদের সঙ্গে জামায়াত থাকায় তাদের গায়ে লেগেছে যুদ্ধাপরাধীর তকমা। তাই সামনের দিনগুলোতে জামায়াত ছাড়াই এগিয়ে যাওয়ার পরামর্শ তাদের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সঙ্গে 2 পর্বে সিরিজ বৈঠক করেছে বিএনপি। এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল দলটির হাইকমান্ড। 2 দিনের এই বৈঠকের প্রথমটি শেষ হলো শুক্রবার রাতে। শনিবার বিকেলে অর্থাৎ আজ বসবে এই সভা আবারও। প্রথম দিন শুক্রবার আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ 20 পেশাজীবী সংগঠনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। টানা 2 দিন অন্তত 32টি পেশাজীবী সংগঠনের নেতা প্রতিনিধিরা এই মত বিনিময়ে অংশ নেবেন। দলের বিভিন্ন নেতা অনানুষ্ঠানিকভাবে জানান নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। আজকের বৈঠক শেষে দলের মহাসচিব বিস্তারিত জানাবেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিদ্রোহীকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। যারা বিদ্রোহী প্রার্থী হবেন ভবিষ্যতে কোনো পদবিও পাবেন না তারা। দলের শৃঙ্খলার বিষয়ে দলীয় প্রধান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে আওয়ামী লীগের টানা 3 দিনের মনোনয়ন বোর্ডের সভা। 848টি ইউনিয়নে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 4458 জন, যেখানে এক পদের বিপরীতে দলীয় মনোনয়ন কিনেছেন অন্তত 5 জন। কেন্দ্রীয় নেতারা বলছেন স্থানীয় পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সাথে কোনো বিদ্রোহীদের জন্য থাকছে না দলীয় মনোনয়নের সুযোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সবসময় নারী নেতৃত্বের বিকাশ ঘটানোর ব্যাপারে অনেক আন্তরিক। যে কোনো নির্বাচনে যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে তার যেমন ভবিষ্যতে আর কোনো মনোনয়ন পাবে না, এক দলের গুরুত্বপূর্ণ পদবি সে আর পাবে না। আর এই বিদ্রোহী প্রার্থীকে যারা সহায়তা করছে, এরকম যদি সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি করে থাকে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসলে তাদেরকে শোকজ করে
তাদের সেই অপরাধ অনুযায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি দ্বাদশ জাতীয় নির্বাচন এবং আগামী বছর সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আমরা সারা বছর এবং সব সময় যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত, সেটা স্থানীয় সরকার হোক বা জাতীয় নির্বাচন হোক। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, 8টা টিম গঠিত হয়েছে, টিমগুলি আবার সাব টিম গঠন করেছে এবং আমরা কাজ শুরু করেছি। এবং তারই অংশ হিসাবে সেদিন রাজবাড়িতে আমি বর্ধিত সভা করে এসেছি, অন্যান্য এলাকাতে একইভাবে সভা হচ্ছে এবং আমরা আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আমরা, যদি কোভিড পরিস্থিতি ভালো থাকে এখন যেমন আছে, তাহলে আমরা সম্মেলনগুলি কাজ করব। জাতীয় নির্বাচনের পূর্বে দলকে শৃঙ্খলাবদ্ধ করে সব পর্যায়ের কমিটি শেষ করতে চায় আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিএনপি তাদের কর্মকাণ্ডের দ্বারা বিদেশিদের কাছে নিজেদের দেশের ইমেজ নষ্ট করেছে, আর আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এক ভিডিও বার্তায় সব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আলোচনা হয়েছে আজকে কিছু কিছু জায়গা যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যারা আজকে অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছে। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ এখন পেঁয়াজের দাম। এতে প্রতিদিন প্রায় 25 কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে ক্রেতার পকেট থেকে, যেই টাকা যাচ্ছে পেঁয়াজের মজুতদারদের পকেটে। আর শুধু তাই নয়, আদা, রসুন, তেল, চিনি, সবজি কিংবা মুরগি সবকিছুতেই পকেট কাটা যাচ্ছে সাধারণ ভোক্তাদের। আর নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দামে শুধু হতাশ নয়, ক্ষুব্ধ ক্রেতারা এখন। চট্টগ্রাম ও কুষ্টিয়ার প্রতিনিধিকে সাথে নিয়ে সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীতে খুব একটা চোখে পড়ে না খোলা সয়াবিন বিক্রি, তবে পণ্যটির দাম যখন 155 টাকা কেজি, তখন নিম্ন আয়ের মানুষদের কেজি নয়, পণ্যটি কিনতে হচ্ছে গ্রাম হিসেবে। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, কিনা খাইতে পারি না। সরকার যদি নিয়ন্ত্রণ না করে এই বাজার জীবন ঠিক হবে না। চিনির সর্বোচ্চ দাম 74 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, তবে কে শুনে কার কথা। সাদা চিনি এখনো বিক্রি হচ্ছে 80 টাকার উপরে, আর ব্রাউন চিনি 90 টাকা কেজি। সরকারি সংস্থাগুলোর চোখের সামনেই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ। ঢাকার খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ 80 টাকা কেজি, 2 সপ্তাহ আগেও যা ছিল 40 থেকে 45 টাকা। বছরে 30 লাখ মেট্রিক টন পেঁয়াজ বিক্রির হিসেবে প্রতিদিন প্রায় 82 লাখ কেজি বিক্রি হয় সারা দেশে। 30 টাকা দাম বাড়ায় ক্রেতার পকেট থেকে বাড়তি খরচ হচ্ছে প্রায় 25 কোটি টাকা। শুধু তাই নয়, আমদানি করা আদা কেজিতে 60 টাকা, আর রসুনের দামও বেড়েছে কেজিতে 20 টাকা। আমরা কি করবো, ইন্ডিয়ার পেঁয়াজ নেই দাঁড়াই দিছে না। গরিব যারা আছে তাদের জন্য এই বাজারে হিসাব করতে গেলে কিছুই কেনা যাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে এটাকে বাড়ানো হয়। তবে ঢাকার তুলনায় কিছুটা কম চট্টগ্রামের খাতুনগঞ্জে। আমদানি করা পেঁয়াজ পাইকারি 45 টাকা, আর খুচরা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। পেঁয়াজ গত সপ্তাহে কিনছি 30, 40, 42 টাকা, এখন 60 টাকা করে কিনতেছি। ঢাকার বাজারে প্রায় সব সবজির দামই এখন 70 থেকে 80 টাকা কেজি। কাঁচামরিচের দাম ঠেকেছে 200 টাকায়। ঢাকার পাশাপাশি কুষ্টিয়ার বাজারগুলোতেও বেড়েছে সবজির দাম। সবকিছু সবজি বর্তমান দাম বেশি ভাই, কি আর বলবো। কেন বাড়াচ্ছে, কেন বেশি হইতেছে, কি কারণটা কি? অস্বস্তি ছড়াচ্ছে মুরগির দামেও। সোনালী মুরগি এ সপ্তাহেও কেজিতে বেড়েছে 30 টাকা। দাম বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে। 30 টাকা বাড়ছে, আমাদের বর্তমানে কিনা পড়তেছে 300 টাকা, আমরা 310 টাকা বিক্রি করতেছি, আর ব্রয়লারের প্রায় 40 টাকা হয়েছে। তবে ঢাকা সহ প্রায় সব জেলায় কিছুটা কমেছে অতি প্রয়োজনীয় চালের দাম। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে, যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রংপুর নগরীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, যার জন্য এখানেও বেড়েছে। লবণ চিনি থেকে শুরু করে সব দাম বেড়েছে। লবণ চিনি থেকে দাম বেড়েছে, চিনিও আমাদের 75-80% চিনি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, তেল 90% ইম্পোর্ট করতে হয়। যেখানে ইম্পোর্ট সেখানেই দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আমাদের দেশেও বেড়েছে। একসময় 200 টাকা হয়েছিল, আবার বাইরে কমে গেছে, আমাদের এখানে কমে গেছে।
ই কমার্সে প্রতারণার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন কিউকমের হেড অফ সেলস আর.জে. নীরব। তেজগাঁও থানার প্রতারণার এক মামলায় শুক্রবার রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই নিয়ে 1 ডজনেরও বেশি ই কমার্স প্রতিষ্ঠানের প্রায় 35 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে রংপুর এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী জানালেন, ই কমার্সের কেউ প্রতারিত হলে তার দায় গ্রাহকদেরই নিতে হবে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ইভেলি, ই অরেঞ্জ, কিউকম কিংবা নিরাপদ.com দেশে বাহারি নামের এই প্রতিষ্ঠানগুলো ই বাণিজ্যে নামলেও নিরাপত্তা দিতে পারেনি গ্রাহক অর্থের। আলাদিনের প্রদীপ, বুম বুম, ধামাকা শপিং এমন প্রায় 30টি প্রতিষ্ঠান গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা হাতিয়েছে ধামাকা স্টাইলে। শুক্রবার আদাবর থেকে প্রতারণার মামলায় গ্রেফতার হন কিউকমের হেড অব সেলস আর.জে. নীরব। এর আগে গত রোববার প্রতিষ্ঠানটির সিইও রিপুন মিয়াকেও গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত 26টি ই কমার্স প্রতিষ্ঠানের 35 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুরে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, প্রতারণায় অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানের বাইরেও দেশে অসংখ্য ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে। দেশে 20,000 ই কমার্স আছে, 10টা বা 12টার বিরুদ্ধে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। মন্ত্রী জানান, এসব ই কমার্সের নামে প্রতারণার দায় সরকার নেবে না। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণায় 2018 সাল থেকে গত জুন পর্যন্ত সারা দেশে 13,000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এরপর ই অরেঞ্জ ও ইভালির প্রতারণার দায়ে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আটকের মধ্য দিয়ে নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামসাদি কাজীর দিঘিরপাড় আলিম মাদ্রাসার 6 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 9টার দিকে কাজীর দিঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল। তিনি জানান, 6 ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার 10ম শ্রেণীর ক্লাস চলার সময় শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের চুল কেটে দেন শিক্ষক মঞ্জুরুল কবির। শুক্রবার চুল কাটার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছান তারা। পররাষ্ট্র সচিব জানান, রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় কাদের প্ররোচনা তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে সরকার। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। গেল 29 সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের নানা আলোচনার মধ্যে কেন এই হত্যাকাণ্ড এবং কারা জড়িত সেসব খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহিবুল্লাহ হত্যার পর বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকেও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়েছে। এমন অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি দেখতে কক্সবাজারে গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ প্রতিনিধি দল। পররাষ্ট্র সচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছায়। আমি তো এনটিএফ যেটা আছে, ন্যাশনাল টাস্ক ফোর্স অন রোহিঙ্গা, সেটার চেয়ার। তো সেই হিসাবে আমাদের কথা ছিল যে এখানে একটা এনটিএফ এর মিটিং করা হবে। তো সেইটার করার আগে দিয়ে আমি নিজে এসে একটু সরজমিনে দেখে যাই, প্লাস রিসেন্ট সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটার আলোকেও একটু গ্রাউন্ড সিচুয়েশন অ্যাসেসমেন্টেরও একটু দরকার আছে। সফরকালে উখিয়ার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলের। পররাষ্ট্র সচিব জানান, নোয়াখালীর ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার চুক্তি সম্পাদনের আগে সার্বিক পরিস্থিতি দেখতে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন তারা। আমাদের ফরেন মিনিস্ট্রিতেও নতুন একটা টিম কাজ করছে এটা নিয়ে। তো সবাইকে নিয়ে আমরা একটু ওখানকার লোকাল সিচুয়েশনটাকে অ্যাসেস করতে চাই। একটু ওখানে এদের সাথে কথাবার্তা বলে যাওয়ার আগে হয়তো কিছুটা বোঝা যাবে, বাট এখন তো ইনভেস্টিগেশন চলছে। এখন প্রতিনিধি দলে আছেন পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাসচিব ফায়াজ মুর্শিদ কাজী, পররাষ্ট্র সচিব দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান, সহকারী সচিব মোহাম্মদ সোয়াইবুল ইসলাম তরফদার। শনিবার বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে আসার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিনিধি দলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চিঠির জায়গা দখল করেছে SMS ভিডিও কল, তাই কাজও কমেছে ডাকঘরের। আধুনিকতার ছোঁয়ায় চিঠি হারাতে বসলেও তার আবেদন আজও কমেনি অনেকের কাছেই।
কলমে লেখা চিঠির আবেগ যন্ত্রে টাইপ করা খুদে বার্তার ধরা দেয় না বলে আজও মনে করেন অনেকেই। বিশ্ব ট্রাক দিবসে ইশাত সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। এই পথেই একসময় বাড়ি বাড়ি ঘুরে চিঠি বিলাতেন ডাকঘর করারা। এখন তাদের দেখা মেলা ভার। প্রযুক্তির কারণে শহুরে হাওয়া লেগেছে গ্রামেও। প্রয়োজন ফুরিয়েছে হাতে লেখা চিঠির। তবুও শতবর্ষী রানুবালা সাহা এখনো ভাবেন 100 বছরে কয়শো চিঠি লিখেছিলেন সেই আবেগের কথা। আমরাও দিতাম, তারা ফিরা চিঠি দিত, সামনে ডাকঘর পেয়ার দেওয়া যাইত, তখন আনন্দই লাগতো। ধামরাইয়ের নান্না ইউনিয়নের পোস্ট অফিস ঘেঁষা অনেকগুলো বাড়ি। এই বাড়িগুলোরও কেউ চিঠি পোস্ট করেন না। মোবাইল ফোন আর ইন্টারনেটের কারণে পোস্ট অফিসগুলোরও কাজ কমেছে। তাই পোস্টমাস্টার আর ডাক পিয়নরা এখন হাতে গোনা চিঠি নিয়ে কাজ করেন। আমি 27 বছর ধরে চাকরি করি। আগে বহুত চিঠি আসতো, বিদেশি চিঠি, এখন একটু কম আসে। দেখা গেছে 15 থেকে 20টা চিঠি আসে, আর যায় হয়তো কম 2টা 4টা। চিঠি লিখে কি করো, আর চিঠি ছাড়ো 2 দিন পরে খবর পাইব, আর মোবাইলে করলে পরে নগদ ফগত। কখনো লেখার প্রয়োজন হয় না, ছোট থেকে দেখতেছি মোবাইলের যুগ চলে আসছে। আমরা তো তখন চিঠি পাইলেই খুব খুশি হইতাম। আগারগাঁওয়ে ডাক ভবনটা করা হয়েছে ডাক বাক্সের আদলে, অথচ এ যুগের অনেক ছেলে মেয়ে ডাক বাক্সই চেনে না। ডাক বাক্স আর চিঠি এখন শোভা পায় প্রদর্শনীতে। প্রিয় আমার, আজ ফাঁকি দিতে চাচ্ছি না, কাগজের সংকট দেখা দিয়েছে। তবে যারা চিঠির যুগের মানুষ, তাদের কাছে চিঠি মানেই আনন্দ। সতিয়ারেং আর বিলাস ঠাকুর তাদের দলে। চিঠি দিতে দিতেই তাদের শুভ পরিণয়। ট্রাঙ্ক ভর্তি চিঠিগুলোই একসময় মজবুত করেছিল তাদের সম্পর্ক। চিঠিতে যেহেতু আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতাম, নিজেদের কথাগুলো বলতাম, তো দেখা যাচ্ছে কি ওখান থেকে আমার যে তাকে চিনতে অনেক সহজ হয়েছে। এখন তো চাইলে আমি টেক্সট করতে পারছি, খবর পাচ্ছি, ফোন দিচ্ছি, সো চিঠি রাখার আর প্রয়োজনীয়তা নাই। এই জন্য মানুষ চিঠি লিখছে না, কিন্তু চিঠির আলাদা একটা ফ্রিগ্রেন্স আছে। কালের হাওয়া আর যান্ত্রিক জীবন এখন শুকিয়েছে লেখালেখির পাঠ। প্রতিটা চিঠি এক একটা মূল্যবান স্মৃতি। এই স্মৃতিতে রোমন্থন করলে অনেক সময় নিজেদের যে দূরত্ব ঘুচে যায়। তাই এই প্রযুক্তি আমাদেরকে কতটা দিল আর আমরা কি হারালাম, সেটি বোধহয় হিসেব করবার সময় চলে এসেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। সাত মাস পর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা নামল 10-এর নিচে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন আর শনাক্ত হয়েছেন 645 জন। এর আগে গেল 11ই মার্চ 6 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মৃত্যুর ও শনাক্তের সংখ্যা এখনও শূন্য না নামায় বিষয়টি এখনও স্বস্তিদায়ক নয়, বরং কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের 11 মার্চ দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল 6। এমন স্বস্তির খবর স্বাস্থ্য অধিদপ্তর জানানোর পরেই স্বাভাবিক হয়ে ওঠে জনজীবন। কিন্তু এর পরদিনই মৃত্যুর সংখ্যা হয় 13। ঠিক এর 20 দিন পর এপ্রিল মাসের শুরুতে দেশে করোনায় মারা যায় 50 জন। অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় 5 এপ্রিল থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার, যা অব্যাহত থাকে আগস্ট মাস অবধি। দীর্ঘ 5 মাস দেশে হাসপাতালে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সহ্য না পেয়ে অনেকের রাস্তায় মৃত্যু হয়। স্বজনহারা মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে দেশের আকাশ। গ্রাফের শীর্ষে উঠে একদিনের মৃত্যু 264 জন। ভয়াবহ সেই সময় কাটিয়ে প্রায় 2 মাস ধরে আবারও দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমতির দিকে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, গেল 24 ঘন্টায় করোনা মারা গেছে 7 জন, শনাক্তের সংখ্যা কমে 645-এ। বিশেষজ্ঞরা বলছেন, এখনো পুরোপুরি স্বস্তি অনুভব করার সময় আসেনি। পুরোপুরি নির্ভয় থাকার কোনো কারণ নাই, কারণ এই সংখ্যাটা যে কোনো সময় আবার বাউন্স ব্যাক করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্ন সময়ে দেখা গেছে যে এটা একদম সংখ্যাটা নিচে নেমে এসে আবার হঠাৎ করে এটা জাম্প করে। এখনো পৃথিবীর থেকে করোনা নির্মূল হয়নি, আমাদের দেশ থেকেও নির্মূল হয়নি, এবং প্রতিবেশী দেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার সংক্রমণ বেড়ে একটি তৃতীয় ঢেউ তৈরি হওয়ার মতো আশঙ্কা রয়েছে। সে সময়
অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুই বিশ্লেষক বলছেন, স্বাভাবিক হয়ে ওঠা জনজীবনে মানুষ মাস্ক পরা বন্ধ করলে আবারও ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশ। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বাংলাদেশ সহ বিদেশিদের জন্য 15 নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা নিয়ে যেসব বাংলাদেশি ইতিমধ্যে ভারতে অবস্থান করছেন তারাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। বাংলাদেশ সহ বিদেশিদের জন্য 15 নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমনই ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে 15 অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ভারতে আগত বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। আর যারা বাণিজ্যিক বিমানে ভারত ভ্রমণ করবেন তাদের অপেক্ষা করতে হবে আগামী 15 নভেম্বর পর্যন্ত। ভ্রমণ ভিসা চালু হতে খুশি দুই দেশের নাগরিকরা। মেডিকেল ভিসা নিয়ে যেসব বাংলাদেশি ভারতে অবস্থান করছেন তারাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সেদিক থেকে তো আমি মনে করব যে খুবই ভালো উদ্যোগ, এবং এই জন্য আমরা সবাই মোটামুটি বাংলাদেশে অনেকেই আসতে চায় এখন টুরিস্ট ভিসায়। তবে ট্যুরিস্ট ভিসায় বিমান পরিষেবা ব্যবহার করতে পারলেও এখনই চালু হচ্ছে না স্থল এবং রেলপথ। খুবই ভালো লাগছে, খুবই আনন্দের বিষয় একটা। এই ট্যুরিস্ট ভিসাটা যদি আরো আগে চালু হতো আমার মনে হয় আমাদের বাংলাদেশিদের জন্য আরো বেশি ভালো সুখবর বয়ে নিয়ে আসতো। সরকারি সিদ্ধান্তে খুশি ভারতীয়রাও, তবে তাদের অনুরোধ এবার বাংলাদেশ সরকারও ভারতীয়দের জন্য চালু করুক বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা, কারণ উন্নতশীল বাংলাদেশে এখন অনেক ভারতীয় বাংলাদেশমুখী। আমি চাইবো ভারতের সাথে সাথে বাংলাদেশ সরকার তারাও যেন ট্যুরিস্ট ভিসা খুলে দেন, কারণ দুই দেশের মধ্যে অর্থনৈতিক একটা সম্পর্ক আছে, এছাড়াও দুই দেশের মধ্যেই আসা যাওয়াটা হতে থাকলে সাংস্কৃতিক সম্পর্ক আছে। দুই দেশের ট্যুরিস্ট ভিসা চালু হলে আর্থিক উন্নতির পাশাপাশি হারিয়ে যাওয়া আগের দিনগুলো আবার ফিরে আসবে, এমনটাই মনে করছেন বাংলাদেশ এবং ভারতের নাগরিকরা। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। রাজধানীর প্রায় 70% ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহতাও বাড়ছেই। ফায়ার সার্ভিসের তথ্য মতে রাজধানীর ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের 30% ঘটনাই ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। আর এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব অগ্নি প্রতিরোধ দিবস। তাই অগ্নিকাণ্ডের ভয়াবহতা কমাতে ভবন নির্মাণের সময় ভালো মানের তার, অগ্নি প্রতিরোধ বোর্ড ব্যবহার ও উন্নত মানের অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলজিকো জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী বনানীতে 2019 সালের 28 মার্চে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যাতে প্রাণ হারান 26 জন। আর চলতি বছরের 8 জুলাই রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনে পুড়ে মারা যান 52 জন শ্রমিক কর্মচারী। ফায়ার সার্ভিসের তথ্য বলছে চলতি বছরের 9 মাসে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 17,156টি, যাতে ক্ষতি হয়েছে প্রায় 271 কোটি টাকার সম্পদ। আর এসব দুর্ঘটনার 30%ই হয়েছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। তারগুলো ব্যবহার করা হয়, সেই তারগুলো সঠিক মানের ব্যবহার করা হয় না। 40 to 60% ব্যবস্থা আছে যেগুলা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বা তার সন্তোষজনক মানের নিচে, এবং 30 to 20% বা এর কিছু কম বেশি হবে যেগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক এবং ভালো। বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের এবং নকল তার ব্যবহার করার কারণে অগ্নিকাণ্ডের ভয়াবহতা দিন দিন বাড়ছে। পাশাপাশি ঘরের সাজসজ্জায় ব্যবহৃত বিভিন্ন ধরনের বোর্ড আগুনের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে। বাজারে যেটা সস্তা হবে সেটাই আমরা কিনি, অথবা যেখানে আমরা ঠিকমতো তদারকি হয় না, যার জন্য মানহীন জিনিসপত্র বাজারে চলে আসে। এখন আমরা এটা বুঝি না, কিনি। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এরই মধ্যে বাজারে আগুন প্রতিরোধক ও শর্ট সার্কিটের সম্ভাবনা শূন্যের কোটায় রেখে তার নিয়ে এসেছে পার্টেক্স স্টার গ্রুপ। পাশাপাশি ঘরবাড়ির সাজসজ্জার কাজে ব্যবহৃত জিপসাম বোর্ড ও পার্টিশন বোর্ডও তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। তারের মতো এসব বোর্ডও প্রায় 3 ঘন্টা আগুন প্রতিরোধে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিদের। আমাদের এখানে আছে ফায়ার রিটার্ডেন্ট কেবলের কথা আমি বলেছি, ফ্লেম রিটার্ডেন্ট কেবল আছে। ফ্লেমের কারণেও কিন্তু কেবলটা গরম হয়ে তারপরে আগুন ধরে যায়। তারপরে ফায়ার ডোর আমরা করি। বাংলাদেশে একমাত্র কোম্পানি পার্টেক্স যারা নাকি UL সার্টিফাইড বোর্ড তৈরি করি, জিপসাম বোর্ড। এই জিপসাম বোর্ডটা বিভিন্ন বিল্ডিংয়ের পার্টিশনের কাজে ইউজ হয়, সিলিংয়ের কাজে ইউজ হয়, এবং এই বোর্ডটি ফায়ার
রেজিস্ট্যান্ট, ফায়ার রিটারেন্ট এবং ফায়ার প্রুফও আমরা করে থাকি। গুণগত মানের এসব তার ব্যবহারে অগ্নিকাণ্ডের ঘটনা যেমন কমবে, তেমনি এসব বোর্ড ব্যবহার করলে ভবন নির্মাণ খরচের পাশাপাশি সুরক্ষাও অনেক বৃদ্ধি পাবে বলে দাবি পার্টেক্স স্টার গ্রুপের এই কর্তার। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। ভূঁইয়াদের পেটে খাবার নেই, আছে ক্ষুধার জ্বালা। সেই জ্বালা তারা মেটায় ভাতের পচানি দিয়ে। ক্ষুধা জ্বালা মেটাতে সন্তানদের তারা ঘুম পড়িয়ে রাখেন। নওগাঁর এই হতদরিদ্র মুশহর বা ভূঁইয়াদের কথাই শোনাচ্ছেন অন্তরা বিশ্বাস। ঈশা সোহেলের ছবিতে সমতলের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ 2য় পর্ব। গ্রামের বাইরে প্রাণবন্ত সবুজ, ভেতরে নিস্তেজ ফিকে জীবন, ক্ষুধা, দারিদ্র্য, কষ্ট। নওগাঁর পত্নীতলা উপজেলার সুলতানপুর গ্রামের নিত্যচিত্র। মুশহর বা ভূঁইয়া নৃগোষ্ঠী এরা। ভূঁইয়া শব্দের অর্থ জমির মালিক, তবে এই ভূঁইয়াদের কোনো জমি নেই। 50 বছর ধরে তারা ভূমিদাস। আজকে থাকতে দিবে, কালকা থাকতে দিবে না, এরকম খাই না খাই কোনো মতন করে দিন পাচ্ছে। এটা বেলো দেয় না, মা খাবা। কেউ যদি পারে কি আমার ছেলে মেয়ে, আমরা তো গাছ আমার সুড়ে লাগাচ্ছে, যদি পারে তো আসে মারবে। সুলতানপুরে অন্তত 100 পরিবারের বাস। পরের জমিতে কাজ করে সংসার চলে, প্রায়ই কোনো কাজ থাকে না। তবে পেটের ক্ষুধা তা মানে না। আড়ি তাড়ি খাই না, একদম ফুর্তি করে আনন্দ করে ঘুমিয়ে থাকি। কি বুদ্ধি নেই তো, 2 দিন 3 দিন পরে তো না খাই থাকি। জীবন যাবার ছেলে মেয়েকে কাটতে হবে, হাড়িয়া আছে হাড়িয়া খাবো। বাল বাচ্চা না খাই দেয়, ওই একটু করে খেলে দেয়, ঘুমিয়ে পড়ে। দেশে 50-এর বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 39টির বসবাস সমতলে। এদের 68 ভাগই ভূমিহীন। প্রচলিত বিচার ব্যবস্থায় দেওয়ানি মামলা করে ভূমি উদ্ধার করা একজন আদিবাসীর পক্ষে একেবারে কঠিন এবং প্রায় অসম্ভব বিষয়। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এই সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন করার জন্য, কেননা আপনি তো জানেন যে এদের কোনো পেপার নেই। সুতরাং পেপার না থাকলে সেগুলো সাধারণ যে ভূমি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সমাধান হওয়া সম্ভব না। গবেষণা বলছে, উত্তরবঙ্গে বাস করা 92 ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সারা বছরের খাদ্য উৎপাদনের জমি নেই। করোনায় তাদের হতদরিদ্রের হার 70% পৌঁছেছে। পরের বাড়ি পরের জমি, ঘর বানায়া আমি রই। গানটির এই কথাগুলো যেন এখানকার এই মানুষদের জীবনের সাথে পুরোপুরি মিলে যায়। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান তো নয়ই, কোনো মৌলিক চাহিদাই তাদের পূরণ হচ্ছে না ঠিকমতো। তাই তারা এখন সরকারের মুখাপেক্ষী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, সুলতানপুর, নওগাঁ। আর মাত্র 2 দিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই কারণে দিনাজপুরে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগররা জানান, প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ। এখন রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা, সরস্বতী, গণেশ ও কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। তবে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা বানানোর কাজ শেষ। এখন রং তুলির আঁচড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। এ কারণে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। রঙের কাজ চলতেছে, আশা করি অন্য বছর থাকি এবার ভালো হবে। শনিবারের মধ্যে আমাদের কাজ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, বাকি আছে আমাদের এখন বর্তমানে সজ্জা বাকি। একই সাথে মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে। আশা করছি আর 2-3 দিনের মধ্যে আমরা লাইটিং সহ সকল সাজসজ্জা সম্পূর্ণ করতে পারবো। 2-1 দিনের ভিতরে কাজ ক্লিয়ার হয়ে যায় পূজার আগে। সংশ্লিষ্টরা জানান, করোনাকালে স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সামাজিক দূরত্ব, স্যানিটেশন ব্যবস্থা এবং করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক করে আমরা প্রত্যেকটি স্বেচ্ছাসেবক টিমকে এই ব্যাখ্যা দিয়ে, এরকম একটি ট্রেনিং দিয়ে প্রত্যেকটি মন্দিরে স্বেচ্ছাসেবক টিমদের হাতে এগুলো তুলে দিয়েছে। আগামী 11ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজা, আর 15ই অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লীতে খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন জেসিআই ঢাকা ইয়াং। তাদের মানুষের জন্য 2 প্রকল্পের আওতায় এই কর্মসূচি সম্পন্ন করা হয়। কোভিড-19 মহামারীর মধ্যে চরম দুর্দশায় দিন কাটছে দৌলতদিয়ার প্রায় 2000 যৌনকর্মীর। এই পরিস্থিতি থেকে কিছু পরিত্রাণ দিতে জেসিআই ঢাকা ইয়াং এর পক্ষ থেকে 5.5 শতাধিক ব্যাগ খাদ্য সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ভিটামিন ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। এছাড়াও অংশ নেন সংগঠনের ইভিপি সঞ্জিদা শারমিন, লোকাল প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ সহ আরো অনেকে। দুঃসাহসিক সব স্টান্ট দেখিয়ে তাক লাগিয়েছেন কুষ্টিয়ার যুবক রাফিউল মোমেন তামিম। উঠেছেন সুউচ্চ বৈদ্যুতিক পিলারের ওপরে, সাইকেল চালিয়েছেন রেল ব্রিজের রেলিং এর উপর দিয়ে। এসব স্টান্ট তুলে সাহস ও শক্তি সঞ্চয় করছেন তামিম। তিনি উঠতে চান বিশ্বের সবচেয়ে উঁচু হিমালয় পর্বত চূড়ায়। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। তাক লাগানো এই যুবকের নাম তামিম। বাইসাইকেলের নতুন নতুন স্ট্যান্ড তোলা তার নেশা। শেষমেশ বাইসাইকেল তুলেছেন গড়াই রেল সেতুর রেলিং এর উপরে, চিকন লোহার পাতের উপর দিয়ে নির্বিকার চালিয়ে গেছেন। ভয়ঙ্কর সাহসের পরিচয় দিয়েছেন সুউচ্চ বৈদ্যুতিক পিলারের উপরে উঠে। উপর থেকে সেলফি ক্যামেরায় ছবি তুলেছেন ড্রোনের মতো। জীবন বাজি রাখা এসব স্ট্যান্ড দেখে মুগ্ধ কুষ্টিয়ার মানুষ। কাম করা ঠিক না, আসলে ঠিক না, কিন্তু সে জানে, মানে কৌশল জানে, তাই উঠেছিল। আর যে ভাবে উঠলো ব্রিজের উপর দিয়ে সাইকেল নিয়ে দড়ি বাইক নিয়ে তারপর চলা গেল, আমি দেখি না এরকম ঘটনা বাস্তবে। আমি বাস্তব দেখলাম। খুব সাহস হিম্মত থাকার দরকার আছে, এটা বিদেশিরা দেখায়। আমাদের দেশে যে এরকম হয় আমি জানতাম না, এটা আবার নতুন দেখলাম। জীবনে এত ঝুঁকি কেন নেন তামিম? বলেন সাহস সঞ্চয় করে উঠতে চান হিমালয় চূড়ায়। আমি মানসিক দিক থেকে টোটালি প্রস্তুত, ফিজিক্যালি দিক থেকে সেটা ফিট হইতে হয়, অনেক এক্সারসাইজ করতে হয়, ট্রেনিং নিতে হয়। খাবারের কিছু দিক আছে, যেমন চিনি খাওয়া যাবে না, শরীরকে ফিট রাখতে হবে। তো মোটামুটি আমি এই দিক থেকে নিজেকে যতটুকু সেভ রাখা যায় করছি, কিন্তু প্রথমত আমাকে স্পন্সরশিপ ম্যানেজ করতে হবে। যদি সেটা অ্যারেঞ্জ হয়ে যায় তাহলে ইন ফিউচার আমি বাংলাদেশের জন্য এটা করব। হিমালয় চূড়ায় ওঠার ব্যাপারে স্পন্সর ঠিক করে দিতে তামিমকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন অনেকে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংঘ। রংপুরের হিমাগারগুলো এখন আলুর মজুদ পড়ে আছে। বাজারে দাম কম থাকায় হিমাগার থেকে আলু তুলছেন না অনেকেই। দরপতনের কারণে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও হিমাগার মালিকদের। ব্যবসায়ীরা বলছেন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় আলুর দাম কমে গেছে। রেজাল্ট করিম মানিকের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। রংপুরে মৌসুমের শুরুতে বাজারে আলুর দর চড়া থাকলেও বিক্রি করেননি কৃষকরা। বেশি লাভের আশায় হিমাগারে আলু মজুত করে কৃষক ও ব্যবসায়ীরা। তবে বাজারে আলুর দর নিম্নমুখী হওয়ায় পাল্টে গেছে সে চিত্র। কৃষক ও হিমাগার মালিকরা জানান, হিমাগারের খরচ সহ প্রতি বস্তা আলুর খরচ পড়েছে 1050 থেকে 1150 টাকা। বর্তমান বাজারে প্রতি বস্তা আলু 550 থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে। গড়ে বস্তা প্রতি লোকসান গুনতে হচ্ছে 500 টাকা। এ কারণেই হিমাগারে আলু পড়ে আছে। প্রতি বস্তায় আমার 3 হতে 350 টাকা করে লস, তাতে আমার প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা লস হয়ে যাবে। আলু হিমাগারে রাখিছি, আমি বের করতে পারতেছি না। এখন আমার জমির বেচে আনি আলু বের করা লাগে। বছরের ধারণ ক্ষমতা ছিল 1,45,000 বস্তা, অলরেডি 45 বস্তা ডেলিভারি হয়েছে, 1 লক্ষ বস্তা এখন মজুদ আছে। আলুটা যদি তারা না নেয় সংরক্ষিত আলু, তাহলে হিমাগারের মালিকরা কিন্তু নিঃস্ব হয়ে যাবে। ব্যাংকের ঋণও আমরা শোধ করতে পারবো না, এবং আগামীতে যে আমরা কৃষকদেরকে লোন দিব সেটাও আমরা পারবো না। দরপতনের কারণ হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। আর কৃষি বিভাগ বলছে, আলুর বহুমুখী ব্যবহার ও সংরক্ষণের জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা 450টি আলু সংরক্ষণের মডেল ঘর নির্মাণ করে কৃষকদেরকে অনুরূপ ঘর নির্মাণে উদ্বুদ্ধ করব। আরেকটি হচ্ছে যে আমরা আলুর বহুমুখী ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোক্তা সৃষ্টি করব, এবং কৃষকের উৎপাদিত আলু যারা রপ্তানিতে আগ্রহী তাদের রপ্তানিকারকদের সাথে আমরা লিঙ্কেজ স্থাপন করে দেব। নতুন আলু উঠতে এখনো 4 মাসের বেশি সময় রয়েছে। এ সময়ে আলুর দর ফের বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় এখনো পর্যন্ত 50 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহত হয়েছেন অন্তত 1.5 শতাধিক মানুষ। হাসপাতালগুলো বলছে মৃতের সংখ্যা আরও বেশি বাড়তে পারে। শুক্রবার জুমার নামাজের পর এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার না করলেও এটি আইএসের কাজ বলেই ধারণা করা হচ্ছে। মার্কিন সেনার প্রত্যাহারের পর আফগানিস্তানে এটি সবচাইতে বড় রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। শুক্রবার জুম্মার নামাজ পড়তে এসে আত্মঘাতী বোমা হামলায় লাশ হতে হলো শতাধিক মুসল্লিকে। হামলায় বহু মানুষ আহত হয়েছেন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের নিয়ে ছুটছেন উদ্ধারকারীরা। জুমার নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন সবাই, তখনই বিস্ফোরণের শব্দ শুনলাম। এত মানুষের লাশ আমি এত কাছ থেকে দেখেছি। এমনিতে চিকিৎসা সংকটে ধুঁকছে আফগান হাসপাতালগুলো। বিস্ফোরণে এতগুলো মানুষের চিকিৎসা সেবা নিয়ে হিমশিম অবস্থা চিকিৎসকদের। আহতদের স্বজনের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। তাৎক্ষণিকভাবে এই হামলার দায়ভার কেউ স্বীকার না করলেও সম্প্রতি তালেবানের প্রতিদ্বন্দ্বী আইএস এ ধরনের বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানে একের পর এক এমন বোমা হামলা দেশটির নতুন তালেবান শাসকদের সামনে নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 স্পোর্টস। মাস্কাটে সোহান ঝড়ে উড়ে গেল ওমান। বাংলাদেশের কাছে প্রস্তুতি ম্যাচে 60 রানে হেরেছে স্বাগতিক ওমান এ দল। টাইগারদের দেয়া 260 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে 147 রানে থামে ওমান এ দলের ইনিংস। হাফ সেঞ্চুরি পেয়েছেন লিটন নাইম। ছক্কার বৃষ্টি ছড়িয়েছেন সোহান। এদিকে বল হাতে 3 উইকেট দেখা পেয়েছেন শরীফুল। পার্থ বণিকের ম্যাচ রিপোর্ট। প্রতিপক্ষ দলটা যখন ওমান এ দল, তখন ব্যাটে ছুটবে রানের ফোয়ারা। বোলাররা উইকেট নেবেন হেসে খেলে, ফিল্ডাররা থাকবেন ফুরফুরে মেজাজে। এমনটাই তো হওয়ার কথা। মাস্কটে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটাও হয়েছে তেমন। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার অ্যাসাইনমেন্টে বাংলাদেশ জিতেছে 60 রানে। লক্ষ্যটা যখন প্রতিকূলতায় মানিয়ে নেবার, তখন টস জয়ের চেয়ে হারাটাই বেশি কাজের। বাংলাদেশের শুরুটাও হয়েছে অমন। টস হেরে ডাক পড়ে প্রথমে ব্যাট করার। শুরুতেই মরুর বুকে ঝড় তোলেন লিটন ও নাইম। 11 ওভারে গড়েন 102 রানের পার্টনারশিপ। 33 বলে লিটনের 53 আর 53 বলে নাইমের 63 বলে দেয় ওপেনাররা তাদের কাজটা করেছেন ভালো মতোই। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য ও মুশফিক। 8 বলে 8 রানে ফেরেন সৌম্য, আর মুশফিক বিদায় নেন প্রথম বলেই। আফিফও এদিন সুবিধা করে উঠতে পারেননি। বিশেষ করে ব্যাট হাতে রুদ্রমূর্তিতে ছিলেন সোহান। 15 বলে অপরাজিত থাকেন 49 রানে, হাঁকান 7 ছক্কা। অন্যদিকে শামীমের 19 বাংলাদেশকে দেয় 4 উইকেটে 207 রানের পুঁজি। লক্ষ্য তাড়া করতে নামা ওমান এ দল রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খুলে বসে বাংলাদেশ। সৌজন্যে নাসুম আহমেদ। এরপর উইকেট শিকারের তালিকায় একে একে নাম লেখান মেহেদী, শরীফুল, আফিফ ও সাইফুদ্দিন। স্বাগতিকদের ইনিংস থামে 9 উইকেটে 147 রানে। 3 উইকেটে দেখা পান শরীফুল। পার্থ বণিক, নিউজ 24। সাব চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে হারের পর ফাইনালের পথটা কঠিন হয়ে গেছে আশাবাদী টিম বাংলাদেশের জন্য। তারপরও আশাবাদী টিম বাংলাদেশ জটিল সমীকরণ মেলানোর পাশাপাশি নেপালের বিপক্ষে জয় ভিন্ন পথ নেই অস্কারের দলের সামনে। মালদ্বীপের বিপক্ষে হারের কারণ হিসেবে টানা ম্যাচ খেলার ক্লান্তিকে দায়ী করলেন ফুটবলার রহমত মিয়া। এদিকে শুক্রবার ছিল না মাঠের অনুশীলন, টিম হোটেলে হয়েছে রিকভারি সেশন। মালদ্বীপ থেকে মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ভারত 2 ম্যাচ ড্র করে ব্যাকফুটে। সেই সঙ্গে পাল্টে গেছে টেবিলে ফাইনাল নিশ্চিতের সমীকরণ। আর মালদ্বীপের বিপক্ষে হেরে অস্কারের দলের জন্য ফাইনাল নিশ্চিত করাটাও হয়ে গেছে কঠিন। নিজেদের তৃতীয় ম্যাচে অপ্রত্যাশিত হারের পর দিন ছিল না টিম বাংলাদেশের মাঠের অনুশীলন। টিম হোটেলে 2 ভাগে ভাগ হয়ে হয়েছে রিকভারি সেশন। এদিকে স্বাগতিকদের বিপক্ষে 2-0 ব্যবধানের হারের পোস্টমর্টেম হচ্ছে সর্বত্র।
7 দিনে 3টা ম্যাচ খেলা ভেরি ডিফিকাল্ট। এটা বাংলাদেশি কোনো বিপিএল লিগ না যে অনেক স্লোলি হয় কিংবা রিল্যাক্স পাওয়া যায়। ইন্টারন্যাশনাল ম্যাচ। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ হেরে গেলেও মানসিকভাবে এখনও চাঙা টিম বাংলাদেশ। ফাইনাল খেলার সমীকরণ কঠিন হয়ে গেলেও অসম্ভব নয় বলছেন ফুটবলার ও দলের ম্যানেজার। প্রথম অপশনটা কালকে জিতলে কোয়ালিফাই করা, সেটা হয়তো আমাদের হাতছাড়া হয়েছে, কিন্তু সেকেন্ড অপশনটা এখনো পুরোপুরি আমাদের কাছে রয়ে গেছে। আমরা সেটার জন্য মানসিকভাবে তৈরি। এই 5টা দিন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন রিকভারি করতেছে সবাই, দেন আমাদের হাতে যে টাইমটা আছে সেই টাইমটা আমরা নেপাল ম্যাচ নিয়ে প্ল্যানিং করতেছি। শনিবারও নেই দলের মাঠের অনুশীলন। 13 অক্টোবর নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে অস্কারের শিষ্যরা। মালদ্বীপের বিপক্ষে 2-0 ব্যবধানের হারটা ফাইনাল খেলার সমীকরণটা কঠিন করে ফেলেছে বাংলাদেশের জন্য। তবে নেপালের বিপক্ষে 13 অক্টোবরের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ। সেখানে ভালো ফুটবল খেলার কোনো বিকল্প নেই। শ্রীলঙ্কা ইন্ডিয়ার ম্যাচটা ড্র হওয়াতে পয়েন্ট টেবিলের সমীকরণটা হয়ে গেছে জটিল। দিন শেষে অস্কার দুজনের শিষ্যদের দিতে হবে কঠিন পরীক্ষা 13 অক্টোবরের ম্যাচে। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। দর্শক, বিনোদনের খবর জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। দুর্গোৎসব মানে ঢাকের বাদ্যে মুখরিত মণ্ডপ, সাথে শঙ্খ আর উলুধ্বনিতে বিজয়া সম্মেলনী। এই উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে সাউন্ড বিডি প্রকাশ করলো পুজোর গান মায়ের আগমনী। সুকন্যা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। শারদীয় শুভেচ্ছায় শুরু হচ্ছে দুর্গোৎসব। ঢাকের তালে আর শঙ্খের ধ্বনিতে মুখরিত হবে পুজো মণ্ডপ। পাড়ায় পাড়ায় পুজোর জলসা, বিজয়া সম্মিলনে জমবে আসর ভক্ত অনুরাগীদের। পূজার বাঁশি বাজে দূরে মা আসবে বছর ঘুরে, সেই খুশিতে দুলছে কাশের বন। উৎসবকে ঘিরে প্রকাশিত হলো পুজোর গান মায়ের আগমনী। রাজধানীর বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়। করোনাকালীন সময় আমাদের সবার অবস্থা খারাপ। আমরা মিডিয়া কর্মী যারা ছিলাম, আমাদের প্রায় 2 বছরের মতো কাজ বন্ধ ছিল। এই সময়ও এই ধর্মীয় অনুষ্ঠানে এত বাজেট নিয়ে কাজ করা আমি নিজেকে ধন্য মনে করি। বরেণ্য গীতিকবি মিল্টন খন্দকারের কথা ও সুরে এবং ক্লোজ আপ ওয়ান তারকা অপু আমানের কম্পোজিশনে মিউজিক ভিডিওর গান গেয়েছেন সঙ্গীতশিল্পী জয় এবং অবন্তী দেব সিথি। আমাদের বাংলাদেশে যারা হিন্দু ধর্মী আছি বা আমরা যারা সনাতন ধর্মী আছি, আমরা যেন সবাই প্রত্যেক বছরই এরকম ধরনের আয়োজন করতে পারি। দুর্গা পূজার যে আসলে এই উৎসব মুখর গানই আসলে খুব কম হয়, তো তারপরেও এই ধারাবাহিকতায় গত বছরও অনেকগুলো গানই আমার এসেছিল, এবছরও তাই। তো এই আয়োজনটা একটু বড় আয়োজন, সো আনন্দটা একটু বড়। সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখতে পারবেন মিউজিক ভিডিওটি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।